সুপ্রিয় দর্শক, খোলা মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিশ্ব আদিবাসী দিবসের আলোচনা অনুষ্ঠানে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার রাজা দেবাশিস রায়, চাকমা সার্কেল চিফ, প্রফেসর ডক্টর মেজবা কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। আপনারা তিনজনকেই আজকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব আদিবাসী দিবস পৃথিবীব্যাপী পালিত হচ্ছে এবং আমরা সবাই জানি যে জাতিসংঘ এবছর আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল সুর ঠিক করেছে জাতিসংঘ অধিকার বিষয়ক ঘোষণাপত্রের 1 দশক। 10 বছর অতিক্রান্ত হয়েছে। আমি প্রথমে রাজা দেবাশিস রায়ের কাছে জানতে চাই, এই 10 বছরে বাংলাদেশে আদিবাসী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি অগ্রগতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। বিগত 10 বছরে একটি বিষয়ে আমি বলবো খুব স্পষ্টভাবে অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে যে আদিবাসী জাতিগোষ্ঠী ও আদিবাসী মানুষেরা এই ঘোষণাপত্র সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে, তাদের স্বকীয়তা সম্পর্কে অনেক সচেতন হয়েছে এবং তারা আগের চাইতে অনেক বেশি সুসংগঠিত হচ্ছে এবং তাদের নিজের অধিকারের কথা বলছে। কিন্তু অন্য দিক থেকে আমরা যদি দেখি যে আমাদের ভূমির অধিকার থেকে শুরু করে অন্যান্য মৌলিক অধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, অংশগ্রহণের যে অধিকার, সেই দিক থেকে আমরা যোগ আর বিয়োগ দুটোই দেখি। যেমন আমার ভূমি কমিশন অনেক দিন আইনটি হয়নি, ইদানিংকালে হয়ে গেল, কিন্তু ভূমি কমিশনের কাজ, আসল কাজ শুনানি করা, এখনও এটা পার্বত্য চট্টগ্রামে হয়নি। তো কাজে সেটা প্লাসে মাইনাসে বলা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মাইনাসের সংখ্যা কিন্তু যথেষ্ট আছে। যেখানে যতখানি আমাদের কাঙ্ক্ষিত ছিল, বিশেষ করে যেগুলো সরকার লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে ওয়াদা করেছে, কথা দিয়েছে যে করবে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, এই জাতিসংঘের যে ঘোষণাপত্রকে বাস্তবায়ন করা, এটা পিআরএসপিতে ছিল, 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যানিংও আছে, এরকম অনেক কিছু আছে। কিন্তু আমরা এখন বলতে পারি না যে যোগের খাতাটা বেশি। এখানে অনেক কিছু অধিকার হারিয়েছে মানুষ, নিপীড়িত হয়েছে বিভিন্নভাবে। তো আমি বলবো যে যথেষ্ট দুশ্চিন্তার কথা রয়েছে। আপনি মনে করছেন যে সচেতনতার দিক থেকে অনেক এগিয়েছে এবং হতে পারে কিছু পলিসির দিক থেকে, যেমন 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং সংবিধানেও এসেছে 2011 সালে, যদিও আদিবাসী হিসেবে সেটা আসে নাই, এই দিক থেকে এটা মনে করছেন যে সচেতনতার দিক থেকে অনেক অগ্রগতি হয়েছে? এবং সচেতন হলে যদি বলতে পারে, তাহলে কিন্তু তারা যা চাচ্ছে সেটা না পেলেও কিন্তু তাদের বিরুদ্ধে যে অনেক বৈষম্য হচ্ছে, আমার বিশ্বাস যে অন্তত সেই বৈষম্য যতখানি মাত্রায় হতো তার চাইতে কম। আচ্ছা, আমি এখন সুলতান আপার কাছে আসি। আপনি বহুদিন ধরে আদিবাসীদের আন্দোলনের সঙ্গে, সংগ্রামের সঙ্গে যুক্ত আছেন আপা। এমনকি আদিবাসী দিবসে, আমার জানা মতে অধিকাংশ আদিবাসী দিবসে আপনি আদিবাসীদের সঙ্গে ছিলেন। এমনকি বৃষ্টিতে ভিজেও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন। আপনি কতখানি আশার আলো দেখতে পাচ্ছেন যে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী দিনগুলোতে? ধন্যবাদ সঞ্জীব। সবচেয়ে আগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই, বিশেষ করে আদিবাসী গোষ্ঠীর বন্ধুদেরকে, আমাদের দেশের মানুষদেরকে। এবং এবার তো যেটা আমরা শুনেছি যে জাতিসংঘ আদিবাসী অধিকার বিষয়ক যে ঘোষণা, সেটারও 10 বছর পূর্ণ হলো, সেটা নিয়েও একটা বড় চিন্তা রয়েছে অনেকের ভিতরে। হ্যাঁ, অনেকদিন ধরেই তো আদিবাসীদের সঙ্গে কাজ করছি। আমাকে যখন বলা হয় যে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করছেন, এক অর্থে ঠিকই, সেইভাবে যদি একেবারে ভেঙে দেখি যে হ্যাঁ, আদিবাসীদের সম অধিকারের বিষয়টা নিয়ে কাজ করছি। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সম অধিকার, সমমর্যাদা নিয়ে আমার যে কাজ, এটা তারই একটা অংশ। এটা বিশেষ করে যে শুধু তাদেরই অধিকারের বিষয়, তাদেরই মর্যাদার বিষয়, সেভাবে আমি কখনো দেখি নেই বলেই বোধহয় আমাকে আপনারা সবসময় দেখেছেন যে আমি মনে করেছি যে এটা আমারও অস্তিত্বের একটা বিরাট বড় ব্যাপার। তো রাজা দেবাশিস রায় যেটা বললেন, তিনি তো আমাদের আন্তর্জাতিক ক্ষেত্র প্রতিনিধিত্ব করেন আদিবাসী মানুষদের, এবং এটা নিয়ে তার অনেক কাজ আছে। নিশ্চয়ই তার কোথাও না কোথাও একটা অবলোকন রয়েছে, যে পর্যবেক্ষণ রয়েছে যে কোথাও কোথাও উন্নতি হচ্ছে। তবে আমি যে কথাটা একটু বলতে চাই, সেটা হলো যে
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে, যেটা রাজা দেবাশিস রায় আজকে সকালে একটা অনুষ্ঠানে বলছিলেন, যে একটা সময় পর্যন্ত কিন্তু আদিবাসীদেরকে অন্যভাবেও দেখা হতো, আদিবাসী হিসাবেই দেখা হতো তাদেরকে, এবং তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে প্রতিটি মানুষ সমান অধিকার, সমান সামাজিক মর্যাদার অধিকারী হবে এবং রাষ্ট্র কখনো কারোর প্রতি কোনো রকম বৈষম্য প্রদর্শন করবে না। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার ছিল। এখন আজকে একবিংশ শতাব্দীতে এসে 2017 সালের অগাস্টে বসে কি আমরা বলতে পারছি যে বাংলাদেশ রাষ্ট্র প্রকৃতপক্ষে আদিবাসী জনগোষ্ঠীর প্রতি কোনো রকম বৈষম্য প্রদর্শন করছে না? সেটা তো আমরা যদি জোর গলায় বলতে পারতাম সঞ্জীব, খুবই খুশি হতাম। অনেক প্রক্রিয়া চলেছে, সময়ে সময়ে আমরা অধিকারের পক্ষে কিছু ঢেউ দেখেছি, রাজনৈতিক কিছু কিছু যেটাকে বলে যে প্রণোদনা, সেটাও দেখেছি। আবার এক একটা সময় এসে দেখা গেছে যে কোনো কোনো কারণে, সেই কারণগুলি হয়তো আমরা আলোচনা করতেও পারি, কিছু আমাদের জানা, কিছু আমাদের অজানা, দেখেছি যে না, আদিবাসীদের অধিকারটাকে যেন পিছনে ফেলে রাখার একটা বড় চাপও কোথাও না কোথাও দেখা গেছে। এবং যে কথাটা প্রথমেই বলতে শুরু করেছিলাম যে রাষ্ট্র কখনো কারোর প্রতি বৈষম্য প্রদর্শন করবে না, আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় কথাটাই কিন্তু সেটা ছিল, এবং সেই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। অন্যান্য অনেক কিছুই তো এসেছে, কিন্তু আমরা কেন মুক্তিযুদ্ধ করলাম? যে আমার ভাষায় আমাকে কথা বলতে দেওয়া হবে না, আমার সংস্কৃতি চর্চা আমাকে করতে দেওয়া হবে না, আমার রবীন্দ্রনাথের শতবার্ষিকী আমি পালন করতে পারবো না, আমি অর্থনৈতিকভাবে পিছনে পড়ে থাকতে বাধ্য হবো, আমি আমলাতন্ত্রে আমার কোনো জায়গা হবে না, সেনাবাহিনীতে আমাকে যদি নেওয়া হয় আমার প্রতি সন্দেহের চোখে তাকানো হবে। তো এই বিষয়গুলি যদি একটা একটা করে দেখি, রাজা দেবাশিস রায় বলতে পারবেন, মেজবাও অনেকদিন ধরে কাজ করছেন, এই বিষয়গুলি তো এখনও দেখি আমরা কোনো কোনো জনগোষ্ঠীর প্রতি, তাই না? এবং আজকে সকালে যে কথাটা এসেছে, আবারও আমি বলছি যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ হিসাবে খুবই খুশি হব যদি কেউ বলে যে না, তুমি এই কথাটা যে বলছো এটা খুবই ভুল। যে দেখা যাচ্ছে যে এই মানুষগুলি সংখ্যালঘু থেকে সংখ্যাশূন্য জনগোষ্ঠীতে পরিণত হচ্ছে। তো আজকে এই সুপারিশটাও এসেছে আমাদের একটা আলোচনার মধ্যে দিয়ে, যেটার জন্য একটা পার্লামেন্টারি কমিশন করা দরকার, যেই কমিশনটা দেখবে যে কেন এরা ক্রমশ সংখ্যায় কমে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যদি ধরি, যেখানে 90% উপরে ছিল আদিবাসী জনগোষ্ঠী, অন্যান্য জনগোষ্ঠী 9 থেকে 10%, সেই জায়গায় আজকে প্রায় 50-50 হয়ে যাচ্ছে। এই যে কাজগুলি হয়েছে, এটার পিছনে কি উদ্দেশ্য ছিল? এটা কি যে আবারও বারবার যেই অভিযোগটা উঠে আসে যে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য যে আদিবাসী জনগোষ্ঠী আছে তাদেরকে সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত করা, তাদের কাছ থেকে ভূমি কেড়ে নেওয়া, তাদের যে সহায় সম্পদ আছে সেটার উপরে একটা আগ্রাসনের মনোভাব, যে ব্যাপারটা ছিল সেটাকে সমর্থন দেওয়া, এবং কাদের দ্বারা? যারা আদিবাসী জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী, তাদের দ্বারা। এটাকেও আজকে বলা হয়েছে যে অধিপতির একটা আগ্রাসন আমরা সেখানটা দেখতে পেয়েছি। তো সেই বিষয়গুলি যদি দেখি, যে হ্যাঁ, আমি রাজা দেবাশিস রায়ের সঙ্গে সম্পূর্ণ একমত যে সচেতনতা অনেক বেড়েছে, অনেক বেশি কথা বলতে পারছেন, এবং বাংলাদেশের বাইরে যদি দেখি কিছু কিছু জায়গায়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সেখানে তো আদিবাসীদের অবস্থানের একটা পরিবর্তন এসেইছে, আমাদের দেশে হয়তো সেরকমভাবে হয়নি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখলে হ্যাঁ, তারা অনেক বেশি তাদের অবস্থান দৃঢ় করতে পেরেছে। বাংলাদেশে আমাদের অনেক দূর যেতে হবে। ওকে, তো আপনাকে ধন্যবাদ। আমি এবার আসি প্রফেসর মেজবা কামালের কাছে। আপনি দীর্ঘদিন ধরে আদিবাসী আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, আপনি নিজেও অনেকবার এই কথাগুলো বলেছেন যে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার 2008 সালে নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের কিছু অধিকার দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন। এমনকি 2014 সালে যে নির্বাচন, সেই ইশতেহারের সময়ও কিন্তু বিশেষ করে সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের কথা বলা হয়েছিল। তো এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কতখানি পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? যদি পূরণ না হয়ে থাকে, কেন সেটি হয় নাই? আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আসলে আমাদের নির্বাচনী ইশতেহারগুলোতে যে প্রতিশ্রুতিগুলো থাকে, আমরা কোনো কোনো ক্ষেত্রে তার বাস্তবায়ন দেখি, সর্বক্ষেত্রে দেখি না। এবং আদিবাসীর প্রশ্নে নির্বাচনী ইশতেহারের বক্তব্য এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয়নি, এটাই বাস্তবতা। কেন হয়নি যদি বলি, তাহলে এর শেকড়টা বেশ গভীরে। আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা গড়েছি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। তো আমাদের সেই প্রগতিশীল জাতীয়তাবাদী চেতনা, যে এক সময় ধর্মভিত্তিক রাষ্ট্রকে বিরোধিতা করে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদকে লালন করেছিল, সেই প্রগ্রেসিভ বাঙালি জাতীয়তাবাদটা কিন্তু স্বাধীন বাংলাদেশে অন্যের উপরে আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছে।
ফলে যেটা হয়েছে যে আমরা বাঙালিরা, যে কথাটা সুলতানা কামাল আপা বলছিলেন, যে আমরা নিজেরা যা নিয়ে সংগ্রাম করেছি, আমরা যেন আমাদের দেশের যারা সংখ্যায় কম এরকম জাতিগুলোর উপরে সেই একই ধরনের অত্যাচার, একই ধরনের নিপীড়ন, একই রকমের কর্তৃত্ব, একই রকমের খবরদারিত্ব যেন আমরা প্রতিষ্ঠা করতে চাইছি। কাজেই সেই অবস্থা থেকে যেহেতু আমরা মুক্ত এখনো হইনি, যেহেতু আমাদের দেশের সংবিধান এখনও বলে যে 6 নম্বর ধারায় বলছে যে আপনার আমাদের দেশের জনগণ জাতিতে বাঙালি, এটা পঞ্চদশ সংশোধনীতে, পঞ্চদশ সংশোধনীর পরে এখনও বলছে। 72 সালে তো বলেই ছিল, যার বিরুদ্ধে এত লড়াই, এত সংগ্রাম, তারপরেও 2011-র পঞ্চদশ সংশোধনীতে বলা হচ্ছে আমাদের দেশের জনগণ জাতিতে বাঙালি, নাগরিকত্বে বাংলাদেশি। তো নাগরিকত্বে বাংলাদেশি কথাটা ঠিক আছে, কিন্তু জাতিতে বাঙালি যখন বলা হয় তখন আপনি সঞ্জীব দ্রং, আপনার তো অস্তিত্ব থাকে না, কিংবা রাজা দেবাশিস রায়, তিনি তো নন এক্সিস্টেন্ট হয়ে যান, আপনারা তো দেশের মধ্যে তাহলে থাকেন না। তো এই যে আপনার মানে নিজের দেশের কোনো জনগোষ্ঠীকে, জাতিসত্তাকে এই যে অস্বীকৃতি, এই অস্বীকৃতি তো ভালো নয়। এই অস্বীকৃতি তো আপনার মানুষকে বিভক্ত করে, মানুষের মধ্যে বৈষম্য তৈরি করে, মানুষকে বঞ্চিত করে। তো এই জায়গাগুলো থাকার কারণে আমি বলবো যে আমাদের যে আপনার একটা মাইন্ড সেট আপের প্রশ্ন আছে, একটা আইডিওলজিক্যাল একটা মানে মেকিং তো থাকে। তো এই রাষ্ট্রের আইডিওলজিক্যাল মেকিংয়ের মধ্যেই কিন্তু সংকটটা আছে। এখন এইটাকে দূর করার জন্য সরকারের কোনো মহলের দিক থেকে সচেষ্ট, মানে কোনো মহলের দিক থেকে প্রচেষ্টা আছে নিশ্চয়ই, কিন্তু সেই প্রচেষ্টাটা এতটা জোরালো নয় যে এটাকে অতিক্রম করে যেতে পারে। যে সদিচ্ছা নিয়ে 1997 সালে শান্তি চুক্তি করা হয়েছিল, তার চেয়ে আরও অনেক জোরালো সদিচ্ছা দরকার সেই চুক্তিকে বাস্তবায়ন করা এবং আদিবাসীর অধিকারকে প্রতিষ্ঠা করা, আদিবাসীর সমানাধিকার, যার কথা সুলতানা কামাল আপা বললেন, বা জাতিসংঘের এই আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণার মধ্যে আছে, যার কথা রাজা দেবাশিস রায় বললেন, সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য আরও জোরালো সদিচ্ছা দরকার। পলিটিক্যাল উইলটা খুব মানে জোরালো হওয়া দরকার, কিন্তু সেটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে দেখছি না। ফলে আপনার সমস্যা বাড়ছে। তবে একেবারে যে আপনার মানে আমাদের অর্জন কিছু নাই তা তো নয়। আমি একটু যোগ করতে চাই রাজা দেবাশিস যা বললেন তার সাথে। যেমন আমার কাছে মনে হয় যে আদিবাসী ইস্যু তো ডেফিনেটলি এখন একটা ন্যাশনাল এজেন্ডা, অন্তত আলোচিত হচ্ছে সব জায়গায়। হ্যাঁ, না আদিবাসীরা তাদের সংগ্রাম দিয়ে এটা অর্জন করেছেন। আমাদের মিডিয়া অত্যন্ত সেন্সিটিভ, মানবাধিকারের বড় সংরক্ষক আমাদের মিডিয়া, তারা ভূমিকা রাখছে, আমাদের নাগরিক সমাজ ভূমিকা রাখছে। এবং কিন্তু আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর দিক থেকে যে উদ্যোগী ভূমিকা রাখা দরকার, সেই উদ্যোগী ভূমিকার ক্ষেত্রে মানে ঘাটতি আছে। কোনো রাজনৈতিক দল ভূমিকা রাখেন, কিন্তু সেটাও আপনার নিরবচ্ছিন্ন ভূমিকা নয়। তো স্যার আমরা এটা একটা পয়েন্ট। আমি আরেকটা বলবো যে আরেকটা পজিটিভ দিক আমি দেখি, সেটা হচ্ছে যে আদিবাসী তরুণ সমাজ কিন্তু ঐক্যবদ্ধ। এবং এই যে নতুন প্রজন্মের তরুণরা, হ্যাঁ, যারা একেবারেই এখন স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, সেরকম মানে কিশোর এবং তরুণরা, তাদেরকে আমি যখন আদিবাসী অধিকারের ইস্যুতে সোচ্চার হতে দেখি এবং তার সাথে বাঙালি তরুণদেরকে যুক্ত হতে দেখি, তখন কিন্তু আমি ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হই। আমরা মনে করি যে আদিবাসী তরুণ এবং বাঙালি তরুণ, তাদের মধ্যে যে কি বলে একসাথে কাজ করবার যে স্পৃহা আমরা দেখতে পাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায়। আমি এবার রাজা দেবাশিস রায়ের কাছে জানতে চাইব, আপনি পৃথিবীর অনেক দেশে আদিবাসীদের সঙ্গে কাজ করেছেন, এমনকি জাতিসংঘেও আপনি দীর্ঘদিন কাজ করেছেন। বাংলাদেশের দর্শকদের জন্য আমরা যেটা জানাতে চাই যে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এবং অন্যান্য দেশে, ফিলিপাইনের কথা আপনি জানেন, যে আদিবাসীদের জন্য রাষ্ট্র কী কী পদক্ষেপ নিয়েছে, সেগুলো যদি বলেন, হয়তো আমাদের দর্শকদের জন্য এটা
সুবিধা হবে? ধন্যবাদ সঞ্জীব। তার আগে একটু করে ওই পরিচয়ের কথাটা এসেছিল বলে একটু বলতে চাচ্ছি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমি এসএসসি পরীক্ষা দেই 1976 সনে। তো ফর্ম ফিল আপ করতে হয় তার 2 বছর আগে। তখন কিন্তু সংবিধান অনুসারে ছিল বাঙালি। তো আমি লিখতে নারাজ, এবং আমাদের ক্লাসের যারা ছিল ফর্ম ফিল আপ করছে, আমরা বলছি না, আমরা বাংলাদেশি লিখব। এবং আমি লিখেছি। আমাদের শিক্ষক একজন পাহাড়ি ছিলেন, উনি বলেন যে তোমরা যদি ফর্ম ফিল আপ না হয় আমাকে দোষারোপ করতে পারবে না, যে স্যার আমরা জেনেই করছি, এবং আমরা পরীক্ষা দিয়েছি। যাই হোক, সঞ্জীব যেটা বললেন যে এই বিভিন্ন দেশের প্রেক্ষাপট কোনোটার সাথে বাংলাদেশের মেলে, কোনোটার মেলে না, আর কোনোটার সাথে প্রেক্ষাপট অনুসারে মিলতেও পারে। তো এখানের মধ্যে আমার মনে হয় যে কয়েকটি উদাহরণ খুবই চমৎকার, এবং যেমন ফিলিপিন্স এবং নরওয়েতে এই 2 দেশে আদিবাসীদের জন্য বা আদিবাসী সম্পর্কিত ভূমি বিষয়ক কমিশন রয়েছে, জাতীয় কমিশন রয়েছে, এবং যেখানে প্রথাগত আইনের বিষয়টি রয়েছে যে কোনো দালিলিক যদি কোনো মালিকানাও না থাকে, সেখানে প্রথাগতভাবে ব্যবহৃত জমিরও সেটা স্বীকৃতি পাবে, এবং তার জন্য সেটা ভূমি রেজিস্ট্রিতে সেটা লিপিবদ্ধ হবে, সংরক্ষিত হবে। এবং সেই কিছু উদাহরণ মনে হয় আমরা ব্যবহার করতে পারি, যে পার্বত্য চট্টগ্রামে যখন ভূমি কমিশন শুরু করবে, যেটার আমি সদস্য, এখনও কিন্তু শুনানি করিনি, তখন অন্যান্য জায়গাতে কিভাবে, এবং পার্শ্ববর্তী ভারতীয় আছে, মালয়েশিয়াতে, কিভাবে প্রথাগত আইনের যে ব্যক্তিগত এবং সামষ্টিক ভূমির ব্যবহার, ভূখণ্ডের ব্যবহার, সেটা কিভাবে স্বীকৃতি পাওয়া যায়। তো এছাড়া আরও কিছু রয়েছে, যেমন স্ক্যান্ডিনেভিয়ার কথা আপনি বললেন, সেখানে প্রায় প্রত্যেকটি দেশে, ডেনমার্কে তো নেই, কিন্তু সুইডেন, ফিনল্যান্ড আর নরওয়েতে সামি জাতিগোষ্ঠী রয়েছে, এবং সামি জাতিদের জন্য প্রত্যেকটি তার 3টি দেশেই সামি পার্লামেন্ট আছে, এবং সেখানে তারা সেই দেশটার যেই ভৌগোলিক অংশেই থাকুন না কেন, তাদের জন্য নির্ধারিত কিছু প্রতিনিধিত্ব থাকবে সামি পার্লামেন্ট নামে। এবং এই পার্লামেন্ট একটু ভিন্নতা রয়েছে 3টা দেশের মধ্যে, কিন্তু পার্লামেন্টগুলো সে তাদের রাষ্ট্রীয় পার্লামেন্টকে এবং সরকারকে পরামর্শ দিতে পারে, এবং তারা উন্নয়ন বরাদ্দও পায়, যেটা তারা, এবং আমি বলবো যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি না পেলেও কালচারাল অটোনমি পেয়েছে, ইন দ্য সেন্স যে তাদের ভাষা সংরক্ষিত, তারা এয়ার টাইম পায় ন্যাশনাল টিভিতে, তাদের নিজস্ব টেলিভিশন রেডিও চালায়। এবং এটা বিশেষ করে আমাদের সমতলের আদিবাসীদের জন্য বেশি প্রযোজ্য বলে আমি মনে করি, যে পার্বত্য চট্টগ্রামে আমাদের বিশেষ প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের সার্কেলগুলো আছে, হেডম্যান, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ। কিন্তু সমতলে আদিবাসীদের জনসংখ্যা যেখানে কম, এখন যদি সমতলের জন্য একটি আদিবাসী, সেটা পরিষদ বলা হোক, যে নামে অভিহিত করা হোক, তারা জাতীয় সংসদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে, ঢাকা পর্যায়ে তাদের জন্য যে কথা বলতে পারে। তো এরকম আরও অনেক কিছু উদাহরণ আছে, সেগুলো আমি বলছি না। তবে আমাদের মালয়েশিয়াতে আছে প্রথাগত ভূমি অধিকার ও স্বশাসনের ব্যাপারে, পার্শ্ববর্তী ভারতে আছে, উত্তর পূর্ব ভারতে আছে। আপনি নেপালে গিয়েছিলেন বোধহয়? নেপালের সংবিধানে তাদের জনগণ অনুসারে যে কাঙ্ক্ষিত সে পরিবর্তনগুলো না আসলেও তারাও বলছে চুক্তির বরখেলাপ হয়েছে বর্তমান সরকার। তবে তথাপিও তাদের যে নতুন সংবিধান, আমি লেখালেখি করেছি এটার ব্যাপারে, যা কিছু আছে সেখানে কিন্তু তাদের প্রতিনিধিত্ব, নেপালে যেমন মুসলিমদের জন্য একটা মুসলিম কমিশন আছে, দলিতদের জন্য দলিত কমিশন আছে, এবং কিছু সংসদে সংরক্ষিত আসনও আছে, এবং স্বশাসন আছে 2-3 প্রকারের। তো এগুলোর অনেকগুলোই আমি মনে করি যে প্রেক্ষাপট অনুসারে আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এটা প্রযোজ্য করা যায়। জি জি, অনেক ধন্যবাদ। সুলতান আপার কাছে ফিরে আসি। আপা, আপনি তো বহুদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন, এবং আমরা বলি যে আদিবাসীদের অধিকার এটা মানবাধিকার, কিন্তু আমরা দেখতে পাই আলফ্রেড সোরেন থেকে শুরু করে মধুপুরে গিরিতারেমা বা আপনার গাইবান্ধায় সাঁওতালদের উপরে যে মানবাধিকার লঙ্ঘন, কিন্তু আদিবাসীর অভিযোগ করছেন যে এইসব মানবাধিকার লঙ্ঘনের আসলে যথাযথ বিচার হয় না। তো কেন বিচার হয় না আপনি মনে করেন, এবং কি করা উচিত? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানটা। তবে এটা হয়তো বলে রাখা ভালো যে বাংলাদেশে এখন যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা মানবাধিকার পরিস্থিতি, সেখানে আমাদের কিন্তু সাধারণভাবে একটা অভিযোগ রয়েছে যে এখানটায় একটা কি বলে আইনের ঊর্ধ্বে থাকার সংস্কৃতি কাজ করে। আবার ওই ঘুরে ফিরে ওই কথাটাই যদি আসে সঞ্জীব, যে রাষ্ট্র এখানে আপন পর ভেদাভেদ করছে,
কিভাবে করছে? যে যখনই দেখা যাচ্ছে যে যে নির্যাতিত হচ্ছে, যে অত্যাচারিত হচ্ছে, সে যদি রাষ্ট্রের যে ক্ষমতার বলয় রয়েছে সেটার কাছাকাছি থাকে, যে অন্যায়টা করছে কিংবা যিনি অভিযুক্ত হয়েছেন, কিংবা ধরেই নেওয়া যায় যিনি প্রমাণিত হয়েছে যে যিনি অপরাধ করেছেন অপরাধীও তাকে বলা যায়, দেখা যায় যে সে একটা এমন ইমিউনিটি যেটাকে বলে কিংবা ইম্পিউনিটি বলে, যে বিচারের ঊর্ধ্বে বিচারহীনতার একটা সংস্কৃতির সুযোগ সে লাভ করে। হ্যাঁ, তার ফলে সেই বিচারটা আর কোনো সময় কোনো সমাধান দেখে না, যে যার যে অপরাধ করলো তার কোনো শাস্তি পাওয়া কিংবা তাকে সমাজের যেই দায়িত্বটা থাকে যে তাকে বুঝতে দেওয়া যে সে একটা অপরাধ করেছে, সেই বিষয়টা দাঁড়ায় না। তো তারপরে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে সেটা ওইভাবে হচ্ছে, রাজনৈতিকভাবে হচ্ছে, সামাজিকভাবে হচ্ছে, অর্থনৈতিকভাবে হচ্ছে, যে কোনোভাবে এই ক্ষমতার সঙ্গে কোনো ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে, সেই ব্যক্তি কোনো না কোনো অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। আমরা যখন আদিবাসী এবং অনাদিবাসী বিষয়ে চলে আসি, বিশেষ করে যে সংখ্যাগরিষ্ঠ, রাষ্ট্রই বলে দিয়েছে যে তুমি সংখ্যায় কম, তুমি সংখ্যায় বেশি, আমরা তো বলি নাই। রাষ্ট্র বলছে যে এরা হচ্ছে সংখ্যালঘু নৃগোষ্ঠী, এরা হচ্ছে সংখ্যা গুরু নৃগোষ্ঠী। তো কাজেই রাষ্ট্র বলে দিচ্ছে তুমি সংখ্যায় কম, তুমি সংখ্যায় বেশি। তো তার ফলে রাষ্ট্র যারা সংখ্যায় বেশি তাদেরকে আপন বলে বেছে নিচ্ছে, কারণ তারাই সরকার গঠন করছে, তাদেরই আধিপত্য এখানটা রয়েছে। আর যে কথাটা মেজবা বললেন, মেজবাই তো বললেন যে আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু শুরুটা হয়েছিল বাঙালি জাতীয়তাবাদী একটা পরিবেশের মধ্যে দিয়ে, জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে দিয়ে, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে সদিচ্ছাটা ছিল, সেটা হলো যে আমরা যেই বঞ্চনার শিকার হয়েছি, আমরা যে অত্যাচারের শিকার হয়েছি, আমরা যেই বৈষম্যের শিকার হয়েছি, সেটা আমরা অন্য কেউ যেন না হয় সেটাই দেখব। এবং সেই জন্য কিন্তু বারবার বলেছি, আমাদের সংবিধানে আমরা পরিষ্কার করে বলেছি যে রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান অধিকারের দাবিদার হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ছোট বড় বলে, কম বেশি বলে, কিংবা তুমি আমার কাছের মানুষ না, তুমি আমার দলের মানুষ না, তুমি আমার নিজের মানুষ না, আমি তোমাকে নিজের আপন বলে মনে করছি না, যে পর বলে যাকে মনে করছি তাকে আমি পরের মতো আচরণ করছি। এবং আপন মানুষ যখন কোনো অপরাধ করছে, আপন মানুষ যখন কোনো অন্যায় করছে, তাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। তো এটা অনেক বেশি করে দেখা যাচ্ছে যখন আমরা দেখি যে আদিবাসী নারীদের উপরে অত্যাচার হচ্ছে। এমনিতেই নারীরা যখন অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, কোনো মানে এটা খুব একটা অজানা কারণ নয়, অনেক রকম বিশ্লেষণ সেটা রয়েছে, যে এখন পর্যন্ত পৃথিবীতে দেখা গেছে যে নারীকে অত্যাচার করতে পারলে, নারীর প্রতি কোনো রকম একটা কি বলে, যেটাকে বলে যে সোয়ার করা, গালাগাল করা, তাকে নিচুভাবে দেখা, এটার মধ্যে যেন একটা পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা যে প্রতিষ্ঠানগুলি রয়ে গেছে, সেটার মধ্যে এটা একটা খুবই গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। এবং সেই জন্য যাদেরকে আমরা মনে করছি কিংবা রাষ্ট্র মনে করছে যে তারা একেবারেই ছোট থেকে ছোট, তাদের কোনো ক্ষমতাই নেই, তারা কিছু করতেই পারবে না, তাদের অধিকারের প্রতি আমাকে মনোযোগ না দিলেও চলবে, আমার সেটার জন্য কোনো জবাবদিহি করতে হবে না, তারা যখন কোনো বিপদের মধ্যে পড়ছে, তারা যখন কোনো অত্যাচারের মধ্যে যাচ্ছে, রাষ্ট্র তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্বটা গ্রহণই করছে না। আজকে যে কথাটা আপনিই বলেছেন আপনার লিখিত পত্রের মধ্যে, যে পরস্পরকে দেখার যে সংস্কৃতি, সেটা তো আমরা আসলে ধারণও করছি না, পালনও করছি না। রাষ্ট্র এই মানুষগুলিকে দেখছেই না, এরা আছে বলে স্বীকারই করছে না। অতএব তার অধিকার না থাকলেই বা কি আসে যায়, সে নির্যাতিত হলেই বা কি আসে যায়, সে অত্যাচারিত হলেই বা কি আসে যায়, সে যদি বঞ্চিত থাকে আমার কি আসতে যাচ্ছে। আসতে যেতে হলে তো আমাকে বুঝতে হবে যে এই মানুষটা আছে, ওই সংবেদনশীলতার কথাটা আসবে। তো মেজবা স্যারের কাছে আসি। স্যার, আপনি নীতির কথা বলছিলেন, আবার ওই যে শিক্ষানীতি, যেটাকে সবাই আমরা প্রশংসা করেছিলাম, যে শিক্ষানীতিতে অন্তত আদিবাসী শিশুর শিক্ষার, আদিবাসী ভাষায় শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে 5টি ভাষায় এবছর থেকে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে এবং স্কুলগুলোতে বিতরণ করা হয়েছে। কিন্তু আমরা জেনেছি যে শিক্ষকদের, নতুন শিক্ষক নিয়োগ করা হয় নাই এবং শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হয় নাই। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? না, আমি তো বলবো যে ধরুন এই যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেটা আপনার একটা খুবই ভালো উদ্যোগ এবং অত্যন্ত আমরা অ্যাপ্রিসিয়েট করেছি সেটা। আমাদের 2010 সালের শিক্ষানীতিতে একটা ওয়েলকাম ব্রেক থ্রু ছিল এটা, যে আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। এটা কিন্তু আদিবাসীদের দীর্ঘদিনের দাবি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির একটা অন্যতম ধারা ছিল এই মাতৃভাষায় শিক্ষার দাবি। তারপরে সমতলের আদিবাসীরা 2000 সালে রাজশাহীর বর্ষাপাড়ায় সাঁওতালি ভাষায় 2টো স্কুল করে তারা কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছে বেসরকারি উদ্যোগে। কিন্তু সেটাই, এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওগুলো তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং তারা প্রচুর মেটেরিয়াল, শিক্ষা উপকরণ তৈরিও করেছেন নানান ভাষায়। তো তারপরে যখন সরকার
এই ব্যাপারটা গ্রহণ করলেন এবং 2010 সালে শিক্ষানীতির মধ্যে বিষয়টা যুক্ত করলেন। অন্তর্ভুক্ত হলো, সেটা একটা খুবই ওয়েলকাম ডেভেলপমেন্ট ছিল। তারপরে এটা বাস্তবায়ন হতে 7 বছর লেগেছে। এতটা সময় লাগা উচিত হয়নি, কিন্তু তারপরেও 2017 সাল থেকে আপনার 5টি ভাষায় প্রাক প্রাথমিক পুস্তক প্রণীত হয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। কিন্তু আপনার সাথে সাথে কতগুলো কাজ হওয়া দরকার ছিল, যেমন এই ভাষাগুলোর শিশুরা কোন কোন স্কুলে আছে তার একটা জরিপ হওয়া দরকার ছিল, তাহলে আপনার সব জায়গায় এটা যথাসময়ে বইগুলো পৌঁছতো। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আপনার ওই ভাষায় শিক্ষা দানের জন্য শিক্ষকরা তৈরি কিনা, সেই শিক্ষকদের প্রশিক্ষণের একটা খুব জরুরি ব্যাপার আছে, সেজন্য কিন্তু কার্যকর ব্যবস্থা নিতে তো আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা একটু বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পর আবার ফিরছি। দর্শক মণ্ডলী, আমরা আবার আলোচনায় ফিরে এলাম। আমি রাজা দেবাশিস রায়ের কাছে আবার যেতে চাই যে বাংলাদেশ এমডিজি নিয়ে অনেক গর্ব করেছে সরকার, এবং এসডিজি শুরু হয়েছে, এবং আদিবাসীরা বলছেন যে এসডিজিতে আদিবাসীদের কথা উল্লেখ আছে, ইন্ডিজিনাস পিপলস এটা উল্লেখ আছে, এবং সরকারও আশাবাদী যে এসডিজি তারা ভালো মতো বাস্তবায়ন করতে পারবেন, এবং লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে রাখা যাবে না, এই স্লোগানের কিনে কাজ করছেন। কিন্তু কিছুদিন আগে গত মাসে জুলাই মাসে ভিএনআর বা ভলেন্টারি ন্যাশনাল রিভিউ বাংলাদেশ সরকার নিউ ইয়র্কে দাখিল করেছেন। তো আপনি কি একটু আমাকে বলবেন যে এই ভিএনআর দাখিলের সময় আদিবাসীদের কোনো বিষয় যুক্ত করা হয়েছে কিনা, আদিবাসী এক্সপার্ট বা সংগঠনগুলোর সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়েছে কিনা? ধন্যবাদ সঞ্জীব। আমি অনেক বছর পরে টেলিভিশনের টকশোতে আসলাম, রাঙামাটি, প্রত্যন্ত রাঙামাটিতে থাকি, একটু মনের বেদনা একটু প্রকাশ করতে চাচ্ছি দুই একটা বিষয়ে, তারপর আমি এটাতে আসবো যত তাড়াতাড়ি পারি। বলেন। ওই বিষয়টা হচ্ছে যে আপনারা তো জানেন যে লংগুদু ঘটনার কথা, এবং জাতীয় মানবাধিকার কমিশন গেছে, প্রতিবেদন করেছে শুনেছি, আমি দেখি নাই, এটা ভালো কথা। তবে এখানে যে কেন্দ্র করে সেখানে যেটা সুলতানা আপা যেটা বলল যে পর আর আপন এই খেলাটা, কেন জানি আমাদের পাহাড়িদেরকে এটা যে পরের পাল্লায় তো পড়ে, তো তাদের যে বাক স্বাধীনতা, যে মিছিল করার অধিকার, সেটা যেন অন্যভাবে গুণা হয়, মাপা হয়। লংগুদুতে আপনি বাঙালি হলে মিছিল করতে পারবেন, সেটা অবশ্য আমি নিন্দা জানিয়েছি যে হত্যা হয়েছে, কিন্তু আপনি পক্ষান্তরে যে আপনি লংগুদু ঘটনা হলো বা রুমেল হত্যা হলো নিরাপত্তা বাহিনীর হাতে, আমরা শুনেছি অন্তত, সেটা অভিযোগ আছে, সেখানে বিকেনেলারে আপনি পাহাড়ি ছাত্র বা যুবক হলে আপনি মিছিল করতে পারবেন না, আপনার জন্য সে স্বাধীনতা নেই। খাগড়াছড়িতে নারীরা যদি আপনি কল্পনা চাকমার ব্যাপারে, তার যে মামলা এখনও শেষ হয়নি, সেটার ব্যাপারে মিছিল করলে আপনাকে করতে দেওয়া হবে না। তো এই যে বৈষম্যমূলক যে আচরণ আমরা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দেখছি পার্বত্য চট্টগ্রামে 3 জেলাতে বিভিন্নভাবে হচ্ছে, আমি সেগুলোতে যাচ্ছি না, এটা আমাদের একটা খুবই দুশ্চিন্তার বিষয়। অনেক মানুষ রাত্রে শান্তিতে ঘুমাতে পারছে না, যে কখন কে আগুন লাগিয়ে দেয়, কখন কে আক্রমণ করে, কী করে, এগুলো একটা আমি বলতে চেয়েছিলাম, এটা দৃষ্টি প্রয়োজন। তো এখন যদি আমরা এসডিজিতে আসি, এটা প্রথম কথা বলবো যে সারা পৃথিবীর থেকে আদিবাসীরা যখনই সুযোগ পেয়েছে একত্রে কথা বলতে, তারা একটা কথা বলছে যে এসডিজি এমডিজির চাইতে ভালো। এবং এসডিজির একটি ভালো জিনিসটা হলো যে সে এমডিজিতে যেটা ছিল না, প্রেক্ষিত, এবং এখানে আদিবাসী প্রেক্ষিতটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চলে এসছে। এখানে ডিসঅ্যাগ্রিগেটেড ডেটার কথা বলছে। আপনার আদমশুমারি যদি করেন, আপনি যদি সমীক্ষা করেন, তাহলে আপনি জাতি, ভাষা, পেশা, লিঙ্গ, বয়স অনুসারে সে তথ্য যদি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে আনেন, তাহলে আপনার উন্নয়ন সেটা কার্যকর করার জন্য জানতে পারছেন যে আপনার জনগোষ্ঠীর কে কোথায় অবস্থান করছে। এখন এই সংলাপটা কিন্তু যথাযথ হচ্ছে না। আমি জানি না সেটা রাজনৈতিক কারণে নাকি পার্সোনালিটির কারণে। এই দূরত্ব কিন্তু কমাতে হবে, না হলে যদি বাংলাদেশ সরকার আগামী বছর যদি সে ফোরামে গিয়ে একটা কথা বলে, বাংলাদেশের নাগরিক সমাজ আদিবাসী সহ যদি অন্য কিছু বলে, তো এখানটায় এসডিজির প্রয়োজনীয়তা আছে যে আপনার আমাদের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে কিন্তু কনসালটেশন করে করা হয় নাই। এখানে যে আদিবাসীদের ভালো কথা কিছু লেখা আছে, নাম পাল্টিয়েছে, আদিবাসী নাই, ক্ষুদ্র নেই গোষ্ঠী হয়ে গেছে, কিন্তু এই যে এখানে কিছু প্রেক্ষিত রয়েছে,
কিন্তু অন্যান্য যে জাতীয় নীতিগুলো দেখি, স্বাস্থ্যনীতি, নারী উন্নয়ন নীতি, শিক্ষানীতি, পরিবেশ নীতি, বন নীতি, ভূমি নীতি, এই যে সীতাকুণ্ডতে যে ত্রিপুরা শিশুদের কথাটা, এটা প্রমাণ করে যে আমাদের জাতীয় স্বাস্থ্যনীতি প্রেক্ষাপট অনুসারে কোনো নির্দেশনা নেই ওখানে স্বাস্থ্যকর্মী এবং হেলথ সেন্টার। পার্বত্য চট্টগ্রামে এরকম আরও অনেক আছে যেখানে তারা মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না এবং খাদ্য নিরাপত্তাও নেই, তাদের ওখানে পানির নিরাপত্তাও নেই। যেখানে এগুলো যদি না আনে তাহলে কিন্তু, এবং সংলাপটা যদি না করে যথাযথভাবে সরকার, তাহলে কিন্তু এসডিজি আমরা কিন্তু সাকসেসফুল হব না, সবার জন্য হব না। আমি প্রফেসর মেজবাহ কামালের কাছে ফিরে আসি যে বাংলাদেশে এই যে ডিসএগ্রিগেটেড ডাটা বা বিভাজিত তথ্য, যে আদিবাসী জনসংখ্যা কত বাংলাদেশে, তাদের শিক্ষার হার কত, তাদের নারীদের কি বলে শিক্ষার হার কত, এমনকি আদিবাসীরা যে ভূমি হারাচ্ছে বলা হয়, কি পরিমাণ ভূমি হারাচ্ছেন, বা আদিবাসী কতটি আদিবাসী জাতি বাংলাদেশে বসবাস করেন, এই বিষয়গুলোতে যথেষ্ট গবেষণা বা পরিসংখ্যান নেই বলা হয়। কিন্তু এসডিজি বাস্তবায়ন, আমরা তো আদিবাসীরা বলছেন যে এই বিভাজিত তথ্য যদি না থাকে তাহলে তাদের উন্নয়নকে কিভাবে পরিমাপ করা যাবে? তো আপনার কাছে কি মনে হয় যে এই যে ডিসএগ্রিগেটেড ডাটা বা বিভাজিত তথ্য, এটা খুব গুরুত্বপূর্ণ আদিবাসীদের ক্ষেত্রে? নিশ্চয়ই আপনার বিভাজিত বা এই যে ডিসএগ্রিগেটেড ডেটা, এটা তো খুবই দরকার। কারণ মানে যারা পিছিয়ে পড়া আছে, যেটা কি আছে এখন বর্তমানে? না, ডেটা তো নাই, আমাদের তো ডেটা নেই, এবং ডেটাটা খুব দরকার এই জন্য যে ধরুন আমরা তাদেরকেই তো সমানতালে নিয়ে আসবো যারা পিছিয়ে আছে। তো কারা পিছিয়ে আছে তাদেরকে তো চিহ্নিত করতে হবে। তো তাদেরকে চিহ্নিত করে তারপরে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে, যাকে আমরা বলি আপনার ইতিবাচক পদক্ষেপ, স্পেশাল মেজার্স নেওয়ার কথা বলি। তো সেটা নিয়েই তো তাদেরকে আমরা সমানতালে নিয়ে আসব। কিন্তু আমার যদি সেই চিহ্নিত করার ব্যবস্থাটাই না থাকে, আমি একটা উদাহরণ দিই। আদমশুমারি, হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম যে ধরুন আদমশুমারি যখন হলো, তখন আপনার সেখানে সরকারের তরফ থেকে 2010 সালের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, তাতে যে 27টা তালিকা ছিল জাতিসত্তার, সেই 27টা নাম দিয়ে বলা হলো যে এরা কারা আছে তাদেরকে তালিকাভুক্ত করো। কিন্তু আসলে তো আদমশুমারির উচিত হচ্ছে যে সারা দেশে জরিপটা করবে, তাতে কোথায় কারা আছেন সেই বাস্তবতাটা উঠে আসবে। আগের থেকে যদি একটা খাঁচা দিয়ে দেওয়া হয় এবং সেই খাঁচাটা পূরণ করার কথা বলা হয় এবং কি নামে, তাহলে তো হলো না, এক। আর 2 নম্বর হচ্ছে যে এই যেটা রাজা দেবাশিস রায় বললেন যে আদিবাসীর নাম পাল্টে ক্ষুদ্র নৃগোষ্ঠী করা হয়েছে। একটা জনগোষ্ঠী নিজেদেরকে ইন্ডিভিজুয়ালি বা কালেকটিভলি কী নামে পরিচিত করতে চান, সেটা তার ব্যাপার। আপনি মানুষের, সেটা স্বীকৃত একটা নীতি, সেটা একটা স্বীকৃত বিশ্বজনীন নীতি। তো সেইটাকে পাল্টে দেওয়ার কোনো অধিকার কোনো রাষ্ট্রেরই নাই। কিন্তু এই ধরনের অনাচারগুলো হচ্ছে। তো আমাদের অবশ্যই ডিসএগ্রিগেটেড ডাটা দরকার। আদিবাসী জাতিসত্তার অধিভুক্ত কোন কোন জাতি, মানে কোন কোন জাতিগুলো, তারা কোথায় বাস করেন এবং তাদের সংখ্যা কত, তাদের আর্থসামাজিক অবস্থা কী, শিক্ষাগত অবস্থা কী, নারী পুরুষের মধ্যে স্ট্যাটাসের মধ্যে পার্থক্যর জায়গাগুলো কোথায়, এই সমস্ত তথ্যগুলো দরকার। এবং এটা হলেই কেবলমাত্র তখন আমাদের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। সরকারের ইতিবাচক সদিচ্ছা থাকলেও কিন্তু সেটা করা সম্ভব হবে না কেবলমাত্র ডেটার অভাবে। কাজে আমি মনে করি ডিসএগ্রিগেটেড ডেটা করতে হবে, এবং এই ব্যাপারে কিন্তু আমাদের যে পরিসংখ্যান ব্যুরো আছে সেই পরিসংখ্যান ব্যুরোকে ভাবতে হবে। এবং আমি মনে করি আদিবাসী এবং দলিত সহ আমাদের জনগোষ্ঠী সহ আমাদের পিছিয়ে পড়া যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা স্পেশাল সেন্সাস হওয়া দরকার। তো অনেক ধন্যবাদ। আমি এবার সুলতান আপার কাছে ফিরে আসি যে বাংলাদেশে আদিবাসীদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আদিবাসী তরুণ সমাজ, বলা হচ্ছে যে তাদের মধ্যে এখন বেকারত্বের হার অনেক বেশি, এবং তারা হয়তো সামনে তেমন স্বপ্ন দেখতে পারছেন না, যে যেহেতু ভূমি থেকে তারা উচ্ছেদ হয়ে যাচ্ছেন, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিচার হচ্ছে না ইত্যাদি। তো আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে এবং ক্লান্তিহীন মানবাধিকার কর্মী হিসেবে এই আদিবাসী তরুণ সমাজ যারা আগামী দিনে ভূমিকা রাখতে চান বাংলাদেশে, তাদের জন্য যদি কিছু বলেন। ধন্যবাদ। তাদের জন্য বলার যে কথাটা আছে সেটা শুনতে এখন কতখানি তারা
আগ্রহী হবে কিংবা কতখানি তাদেরকে আলোড়িত করবে সেটা নিয়েও আমার সন্দেহ আছে। কারণ তাদেরকে এইটুকুই বলা যায় যে তারা যেন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তাদের নিজেদের আত্মমর্যাদা আত্মবিশ্বাস নিয়ে তারা যেন কাজ করে, এবং সবচেয়ে বড় কথা যেটা বারবারই ঘুরে ফিরে আসে আমাদের নিজেদের জন্য, যেটা আমরা বলি নারী আন্দোলনের জন্য, যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনটা করা, একটা সংহত আন্দোলন করা। ভাগ ভাগ হয়ে গেলে নিজেদের মধ্যে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি হয়, আমরা যদি বিচ্ছিন্নভাবে আন্দোলন করি, তাহলে কিন্তু সেই আন্দোলনের ফসল আমরা ঘরে তুলতে পারি না, সেটা তো দেখা গেছে। অতএব এটা একটা সাধারণ পরামর্শ কিংবা সাধারণ একটা অভিজ্ঞতার আলোকে হয়তো মতামত সেটা আমরা দিতে পারি যে সেই বিষয়টা করতে হবে। তবে আমি মনে করি যে এখানে তরুণ সমাজকে ওই জায়গাটায় নিয়ে যেতে হবে আমাদেরও, শুধু তরুণ সমাজ এখানে বললে হবে না, তাদের উপরে দায় দায়িত্ব দিতে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে চিহ্নিত করি, আমাদেরও ওই পরিবেশটা তৈরি করার মানে একটা বিরাট বড় দায়বদ্ধতা রয়েছে, যেখানে এই তরুণরা ভাববে যে হ্যাঁ এই দেশটা আমাদের এই দেশটাকে গড়ে নিতে হবে আমাদের জন্য, এবং আমরা কীরকম একটা দেশ চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, আমি অল্প সময় এই কারণে বলছি যে 47 থেকে 71-এর মধ্যে সমগ্র জাতি কিন্তু সেটা নিয়েছিল, বাংলাদেশের নিয়ে মুক্তিযুদ্ধটা করেছিল, এবং সেইভাবেই কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে যে আমরা কোন ধরনের দেশ চাই নিজের জন্য, এবং সেটার জন্য কাজ করতে হবে, শুধু চাইলে তো হবে না। এখানে একটা কথা খালি সঞ্জীব বলি আজকে একটা সুযোগে, যে আমরা আজকে কেন অনেক বেশি হতাশ একটা অবস্থার মধ্যে নিজেদেরকে দেখতে পাচ্ছি, কিসের জন্য মনে হচ্ছে যে এটা কত সময় লাগবে, কত দেরি হবে, এই কারণেই যে আজকে যেই সরকার ক্ষমতায় রয়েছে কিংবা যেই দল ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষের, বঞ্চিত মানুষের, যারা নিপীড়িত, তাদের চ্যাম্পিয়ন হিসেবে কাজ করেছে এই দলটা, তাই না? এটাতে তো কোনো রকম অস্বীকৃতি নাই, এবং একেবারে আন্দোলন থেকে। সেই জন্য এদের কাছে প্রত্যাশা বেশি, এদের প্রতিশ্রুতি ছিল, এবং কেমন প্রতিশ্রুতি ছিল, একদম শীর্ষ নেতৃত্ব থেকে প্রতিশ্রুতি ছিল, এবং সেই কাজও আমরা দেখেছি। 1997 সালের চুক্তিটা হতে পারলো কি করে, যেহেতু নিশ্চয়ই রাজনৈতিক দলটার মধ্যে একটা বিরাট বড় ইচ্ছা এবং একটা যেটাকে বলে ডিটারমিনেশন ছিল, তাই না? সেই জন্য সেই কাজটা করতে হয়েছে, এবং কত কঠিন পরিস্থিতির মধ্যে সেই চুক্তিটা হয়েছে। তো সেইটার জন্যেই আমাদের কিন্তু প্রত্যাশাও অনেক বেশি, এবং যখন দেখি যে এই দলটাও কোনো কারণে পিছিয়ে যাচ্ছেন, এবং তাদের কাছ থেকে যে অজুহাতটা আমরা শুনতে পাই, অজুহাতই আমি ব্যবহার করি, যে না এর মধ্যে এত অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করেছে, এত বেশি ওলটপালট হয়েছে বাংলাদেশে, যার জন্য এখন আমরা সেটা করতে পারছি না। কিন্তু আমাদের কথা হলো কতখানি করতে পারছে না পারছে, তার থেকেও অনেক বেশি আমরা যেটা প্রত্যাশা করি, অনেক বেশি যেটা আমাদের আকাঙ্ক্ষা এদের কাছে, সেটা দেখা যায় না আসলে তাদের একটা সদিচ্ছা রয়েছে, আসলে তারা কার্যকর ভূমিকা নিচ্ছে। একটা কথা বলে খালি শেষ করি, যে আমরা নজরুলকে আমাদের জাতীয় কবি বলি, তাই না? নজরুলকে কেন জাতীয় কবি বলি? নিশ্চয়ই তার কথা, তার কবিতা, তার গান, তার যে জীবন, সেটাকে আমরা মনে করি যে আমাদের আদর্শ হতে পারেন। তিনি কিন্তু যেই একটা গান লিখে গেছেন, যেটা আমরা অনবরত করি, যদি তোতা পাখির মতন করি সেটার কোনো ফল দিবে না, যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, তাই না? সেটা আমি মনে করি। সেই এখন যদি রাষ্ট্রই জিজ্ঞেস করতে থাকে কে হিন্দু, কে মুসলমান, কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, এই জিজ্ঞাসিবার কিন্তু কোনো সুযোগ নাই, সেই জিজ্ঞাসিটা বন্ধ করতে হবে। আমরা আবার বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের জন্য। দর্শক, আমরা কিছুক্ষণ পর আবার ফিরছি। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আলোচনায়। আমরা আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা করছিলাম 3 জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। আদিবাসী অধিকার আইন যেটা সংসদে উপস্থাপন করেছেন, সে আইনের এখন কি অবস্থা? আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস কাজ শুরু করেছে 2010 সাল থেকে, এবং এটা আমি মনে করি যে একটা খুবই শুভ উদ্যোগ, যে আমাদের দেশের জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ তারা আদিবাসী অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে কতজন এমপি আছেন? এখানে এটার সাথে মোট 35 জন এমপি যুক্ত আছেন, এবং তার মধ্যে 8 জন এখন আমাদের মন্ত্রিসভার সদস্য, আর এর সাথে আমরা টেকনোক্র্যাট মেম্বার হিসেবে আমরা কয়েকজন যুক্ত আছি। তো আপনি নিজেও তার একজন সদস্য, আমিও একজন। তো আপনার এই ককাসটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই জন্যে যে ককাসটা আদিবাসী বিভিন্ন ইস্যুকে যেমন পার্লামেন্টের ভেতরে তুলে ধরছে, তেমনি পার্লামেন্টের বাইরেও আদিবাসী ইস্যুতে তারা কিন্তু সতর্ক
অবস্থান রাখছে এবং বিভিন্ন ইস্যুতে তারা রেসপন্ড করছে। তো তার মধ্যে যেটা সারা দেশে ব্যাপক ভিত্তিক কনসালটেশনের মধ্য দিয়ে পাহাড় এবং সমতলে আদিবাসী অধিকার আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। এবং এই ক্ষেত্রে একটু আগে তো ফিলিপাইনের কথা আসছিল, যে ফিলিপাইনে কিন্তু আদিবাসী অধিকার আইন আছে সেখানে, তবে সেখানে পার্লামেন্টে 11 বার উত্থাপিত হওয়ার পরে সেটা গৃহীত হয়েছে। তো আমাদের দেশে এই কনসালটেশনের মধ্যে দিয়ে যে আদিবাসী অধিকার আইনের খসড়া প্রণীত হয়েছে সেটা পার্লামেন্টের কাছে সাবমিট করা হয়েছে, কিন্তু সেটা আলোচনার জন্য এখন পর্যন্ত উত্থাপিত হয়নি। আমরা প্রত্যাশা করছি যে সেটা উত্থাপন করা হবে। তো সেইটা আপনার সে অবস্থায় আছে। এখন আমি মনে করি যে দেখুন, এইটা একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট যে এরকম একটা আইন প্রণীত হয়েছে এবং একটা এক্সটেন্সিভ কনসালটেশনের মধ্যে দিয়ে, কিন্তু সেইটা আইনে পরিণত কতদিনে হবে আমি জানি না। কিন্তু তার চেয়েও বড় কথা আমি যেটা মনে করি যে আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা সেটা খুব গুরুত্বপূর্ণ। আজকে কাকন বিবি মৃত্যুশয্যায়, বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক কাকন বিবি তিনি মৃত্যুশয্যায়, কিন্তু তার নামটা কি কাকন বিবি? তার নাম তো কাকাথেন্নিয়তা। তিনি একজন আদিবাসী নারী নেত্রী, 71-এর বীর যোদ্ধা, খাসিয়া রমণী কাকাথেন্নিয়তা। আমরা কিন্তু তার নামটাকেও বাঙালিকরণ করে ফেলেছি। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কাকন বিবি হলো কিভাবে? উনি বললেন, আমি কেমনে কমু, ওরা জানে। হ্যাঁ, তো এই যে অরাটা, এই অরা হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্র, এই অরা হচ্ছে আমাদের এই যে উগ্র বাঙালিত্ব, যারা মানুষকে তার আত্মপরিচয় থেকে আত্মপরিচয় অপহরণ করে। তো এই যে আপনার কাকন বিবি এভাবে কাকাথেন্নিয়তা এভাবে কাকন বিবি হয়ে যায়। তো এই যে রবিং, এই যে ডাকাতি, এই যে পরিচয়ের ডাকাতি, এটা যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু সমানাধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। আসলে যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্রকে নিরপেক্ষ হতে হবে। আমার মনে হয় রাষ্ট্র বাঙালি হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যে ভাষায় কথা বলুক সবার প্রতি তাকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এই সমতা যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। এবং মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, সেই মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাকে আমরা কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবো না। আমার মনে হয় যে যদি আদিবাসী অধিকার আইনটা হয়তো কোনো না কোনো সময় নিশ্চয়ই এটা আলোর মুখ দেখবে, তখন হয়তো আদিবাসী অধিকার কিছুটা হয়তো প্রতিষ্ঠিত হতে পারে, বা আদিবাসী সুরক্ষা আইন যদি কখনো হয়। তো আমরা যদি সুলতান আপার কাছে ফিরে আসি, এই ক্ষেত্রে আমি একটা কথা যোগ করি। আমি মনে করি যে আমাদের এখানে আসলে একটা আদিবাসী কমিশন হওয়া দরকার। হ্যাঁ, এই কথাটা আজকে বোধহয় অন্য একটা সেশনে আলোচনায় সুলতান আপার কাছে আমরা ফিরে আসি যে আপা, আদিবাসীরা তো আন্দোলন সংগ্রাম করছেন, আপনি নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে, প্রগতিশীল একজন অগ্রসর চিন্তার মানুষ হিসেবে, এমনকি সাংস্কৃতিক চিন্তার মানুষ হিসেবে আপনি আদিবাসীদের সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন, এখনও আছেন। তো আপনার কি মনে হয় যে আদিবাসীরা এককভাবে তো আসলে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, কিন্তু ধরেন নাগরিক সমাজ, সাংস্কৃতিক কর্মী বৃন্দ, বুদ্ধিজীবী সমাজ বা বিশ্ববিদ্যালয়, এই যে বৃহত্তর সমাজের প্রগতিশীল ও সাম্প্রদায়িক মানুষ যারা মানবতার জয়গান গান, তাদের আরও বেশি এগিয়ে আসা উচিত আদিবাসীদের পাশে। এই কথা বলারই অপেক্ষা রাখে না সঞ্জীব। আসলে যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমরাও এই দেশের অন্যান্য যে জনগোষ্ঠী, যারা আদিবাসী জনগোষ্ঠীর বাইরে, কিংবা আমরা নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ বলছি, বাঙালি আছে, অবাঙালি আছে, অন্য ধরনের মানুষজন এখানে আছেন, প্রত্যেকেই যতদিন পর্যন্ত মনে না করতে পারবে যে যে কোনো জনগোষ্ঠীর অধিকার বঞ্চনা হচ্ছে আমার দেশের মানুষের অধিকার বঞ্চনা, এবং আমি একটা সভ্য দেশের নাগরিক হিসাবে সেই ধরনের বঞ্চনা বৈষম্য কখনোই মেনে নিতে পারি না। যদি মেনে নেই সেটা আমারই আত্ম অবমাননা। এই বিষয়টা যদি আমাদের মাথার ভিতরে না নিয়ে আসতে পারি, আমাদের মননে না নিয়ে আসতে পারি, আমাদের হৃদয়ে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু যেই জায়গায় আমরা পৌঁছাতে চেয়েছি মুক্তিযুদ্ধের স্বপ্নের সিঁড়ি ধরে কিংবা পথ ধরে, কোনোদিনই পৌঁছাতে পারবো না। কারণ এটা তো খুবই কঠিন। একটা সমাজে মানুষের নানা ধরনের স্বার্থের দ্বন্দ্ব থাকে, মানুষের নানা ধরনের চিন্তা ভাবনা থাকে, কিন্তু কোন জায়গায় এসে মানুষ ভাবে যে আমি এই
জায়গায় সবার সঙ্গে একসঙ্গে আছি, সেটা হচ্ছে আমার রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলি থাকে। অন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমি ভিন্ন, আমার ধর্ম ভিন্ন হতে পারে, আমার ভাষা ভিন্ন হতে পারে, আমার বাড়ি ঘরের আচার আচরণ ভিন্ন হতে পারে, আমি যেভাবে জীবনধারা পরিচালিত করি সেটা ভিন্ন হতে পারে, কিন্তু আমি অভিন্ন কোথায়, আমি অধিকারে সমান কোথায়, আমি সামাজিক মর্যাদায় সমান কোথায়, যে রাষ্ট্র আমার প্রতি কোনো রকম বৈষম্য প্রদর্শন করবে না। অতএব এই জায়গায় যদি আমাদেরকে পৌঁছাতে হয়, অবশ্যই আমাদেরকে একটা সামগ্রিক সমষ্টিগত আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্রকে বাধ্য করতে হবে। সংবিধানে যে কথাটা আছে যে আইনের চোখে কিংবা রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান, এবং কোনো রকম বৈষম্য রাষ্ট্র তো নিজে করবেই না, অন্য কেউ যদি করে সেই বৈষম্য রাষ্ট্র কখনো মেনে নেবে না। এবং সেই জন্য যে বৈষম্য বিলোপ আইন যেটা করার কথা হয়েছে, আমার মনে আজকে যতগুলি আইনের কথা আমরা বললাম সেটার সঙ্গে ওই বৈষম্য বিলোপ আইনটাও খুবই জরুরি, পাশ হওয়া দরকার। তো একটা কথা এখানে একটু সাবধানী হিসাবে বলে রাখি, সেটা হলো যে শুধু আইন হলে হবে না, আইনের সুষ্ঠু প্রয়োগও হতে হবে। এবং সেটার জন্যে মেজবাই বোধহয় বলছিলেন তার কথার মধ্যে একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, মানসিকতার প্রশ্ন আছে। একটা বিভাজিত সমাজ, যেই বিভাজনের উপরে দাঁড়িয়ে কিছু মানুষ সুবিধা গ্রহণ করে সংখ্যার কারণে কিংবা রঙের কারণে কিংবা অন্য কোনো পরিচয়ের কারণে, সেই রকম যদি নীতিকে কোনো রকমভাবে সমাজ, রাষ্ট্র, সরকার তোষণ করে চলে, তাহলে সেই জায়গায় পৌঁছাতে আমাদের অনেক কষ্ট হবে। কিন্তু সেখানে সরকার এবং রাষ্ট্রের এবং সমাজের একটা বিরাট দায়িত্ব থাকবে, যাতে করে সেই ধরনের বৈষম্যের নীতির কোনো রকম তোষণ সহ্য করা না হয়। আমরা আবার ফিরে আসি রাজা দেবাশিস রায়ের কাছে। আপনি নিজেও পাবনা চট্টগ্রাম ভূমি কমিশনের সদস্য আছেন, এবং ভূমি কমিশন আইন সংশোধন হলেও এটা এখনও সে অর্থে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। তা আপনি আজকে কি বলবেন, বাধা কোথায় কোথায় এবং কিভাবে ভূমি কমিশন, পাবনা চট্টগ্রাম ভূমি কমিশন বাস্তবায়ন হতে পারে? আপনার যদি সুপারিশ, এখানে সবচাইতে যেটা আমরা কমিশন থেকে আমরা সরকারের সহায়তা চেয়েছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হলো একটি বিধিমালা প্রণয়ন করা। এটার একটি খসড়া আঞ্চলিক পরিষদ সরকারকে দিয়েছে, এখন সরকার সেটা অ্যাপ্রুভ করলেই হয়ে যায়, সেটা সহায়ক হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের জনবল, আমাদের দুটো জেলাতে শাখা অফিস খোলা, লজিস্টিকের কিছু বিষয় আছে, এখন ফটোকপি থেকে যানবাহন থেকে শুরু করে এখানে প্রায় 25,000 দরখাস্ত পড়েছে। সুতরাং এখন মাত্র একজন বোধহয় কর্মকর্তা আছেন, একজন অ্যাসিস্ট্যান্ট জাজ সেক্রেটারি হিসেবে। তো এগুলো, তবে একটু করে সুযোগে আমি একটা জিনিস আজকে বলতে চাই, যে আমাদের পরিচয়ের স্বকীয়তার বিষয়টা, এবং আমরা আগস্ট মাসে এখন আমাদের সামনে আমরা শোক দিবস পালন করব বঙ্গবন্ধুর, এবং বঙ্গবন্ধুর আমলে কিন্তু আমাকে স্বীকৃতি দেওয়া হয় 74 সনে আমার চাকমা রাজপদে, তখন আমি নাবালক ছিলাম। বঙ্গবন্ধুর আমলে কিন্তু 72 সনে সংবিধান প্রণয়নের আগে জুন মাসে সম্ভবত আইএলও কনভেনশন 107 ইন্ডিজিনাস অ্যান্ড ট্রাইবাল পপুলেশনস, তখন কেউ বলেনি যে দেশে ট্রাইবাল আছে, আদিবাসী নেই। তাহলে এটা বুঝতে হবে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন রাষ্ট্র শুরু হয়েছিল তখন কিন্তু প্রশ্ন কেউ তোলেনি। এখন তার কন্যার নেতৃত্বে যে 97তে চুক্তি হলো, ওখানে কিন্তু যেই চুক্তিতে যা লেখা আছে এবং আঞ্চলিক পরিষদ আইনে, জেলা পরিষদ আইনে লেখা আছে যে আদিবাসী অধ্যুষিত এলাকা, ও শব্দটা উপজাতি আর কি, সেই যে আদিবাসী অধ্যুষিত অঞ্চল বা জেলা, সেই স্বকীয়তা যদি যথাযথ রাখতে হয় তো সেই একটা ব্যবস্থা করে দিতে হবে। এখন আমি যদি স্বস্তিতে আমার মা বোন আমার কাপড় পরতে পারছে না, কেউ অশ্লীল কথা বলবে বা কিছু করবে, আমার দেশীয় মদ, আমাদের কৃষ্টি সংস্কৃতি পূজা পার্বণে আছে, সেটা না হলে আপনার নিরাপত্তা বাহিনী গিয়ে আপনার ভেঙে দেবে, যদিও বাহিনী কিন্তু বারণ নেই অমুসলিম ইত্যাদি জনগোষ্ঠীর জন্য। এখানে অনেক কিছুই আছে, আমাদের আচার অনুষ্ঠান, আমার ভূমি ও ভূখণ্ড, এগুলো যদি রক্ষা না করা হয় তাহলে সেই কোথায় হলো সে আদিবাসী অধ্যুষিত এলাকা বা উপজাতি অধ্যুষিত এলাকা। এবং আরেকটি এখানে জড়িত হলো যে আমাদের যে স্বল্প জনসংখ্যার মানুষের আছে টেলিভিশন সেন্টার নেই। আজকে যে দ্বিতীয় টিভিতে আসতে পারলাম ভালো নিমন্ত্রণে, এখন ম্রোদের, খুমিদের, খ্যাংদের, ওদের সিডি বের করার কয়জনের পয়সা আছে? তো তারা কি শুধু কি বলিউডের ফিল্ম দেখবে এবং রেডিও টেলিভিশন বাংলাদেশ এবং পাশ্চাত্যের দেখবে? তো তাদের নিজস্ব সংস্কৃতি, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকার।
যে তার কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য পৃষ্ঠপোষকতা মানে আপনি বলে দেবেন না সে কী করবে, কিন্তু প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সুরক্ষা করার জন্য আপনার অর্থ বরাদ্দ, তার জন্য কালচারাল সেন্টার করার জন্য তার যে খরচ আছে ইত্যাদি মনে রেখে যে পুঁজিবাদী ব্যবস্থায় বাজার এগুলো সেই সমাধান দেবে না। সুতরাং রাষ্ট্রের এগিয়ে আসতে হবে এগুলো, তা না হলে কিন্তু এই যে আদিবাসী অধ্যুষিত এলাকা যেটা আমরা 64-এ ট্রাইবাল এরিয়া হারিয়েছি, ময়মনসিংহে এটা পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়া ছিল, এটা 64-এর আগে, এগুলো অর্থবিহীন হয়ে যাবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বকীয়তা পরিচয় রক্ষার জন্য। তো আমরা আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আপনাদের তিনজনের সঙ্গে আলোচনা করলাম, রাজা দেবাশিস রায়, সুলতানা কামাল, অধ্যাপক মেজবা কামাল। আমরা যেটা মনে করি যে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলমান থাকবে এবং সেখানে আদিবাসীরা বৃহত্তর সমাজের অনেকের সঙ্গে নিয়েই তারা তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। এবং আপনাদেরকে আবারও দীপ্ত টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।